ক্যামেরার সামনে কথা বলতে পারো না। তো তোমাদেরকে একটা বিষয়, একটা গল্প আমি বলি, আমার গল্প। অ্যান্ড আমি মানে যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে স্কুলে পড়ালেখার পাশাপাশি, সেগুলো সব কিছুতে অংশগ্রহণ করার চেষ্টা করতাম, খেলাধুলা বাদে আরকি। তো এর বাইরে যেমন গান, আবৃত্তি, বিতর্ক, তোমাদের যেটা উপস্থিত বক্তৃতা বলো, তো এগুলো সব কিছু হচ্ছে আমি অংশগ্রহণ করার চেষ্টা করতাম। তখন তো এত পারতামও না, তাই না? তো আমি হচ্ছে যখন ক্লাস 7 এ পড়ি, তখন আমাদের 7 এ ওঠার পরপরই যে ভাইদের ক্লাস 10 থেকে বিদায় চলে এসেছিল, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তো তাদের বিদায় অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার জন্য পুরো স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে, ছেলেদের মধ্য থেকে আমাকে নেওয়া হয়। অ্যান্ড আমি সেদিন একটা কোট পরে যাই। আমার আব্বু আমার জন্য একটা কোট এনেছিলেন এবং সেই কোটটা পরে আমি বক্তব্য দিতে যাই। তো তখন তো আমি কখনো দেখে পড়িনি। বাট আমি হচ্ছে মুখস্থ করে আসতাম। তো তখন আব্বু লিখে দিয়েছিলেন রাত 12টার সময় এবং আমি ওইভাবে আসলে পড়া হয়নি। সকালে পড়ে এসেছিলাম। ছোট মানুষ ছিলাম। আমি একবার ভুল হয়ে গেলে, মানুষের এক্সপ্রেশন দেখলে সব কিছু ভুলে যেতাম। এমন একটা ভয়। এবার আটকে গেলে এঁটে যেতাম। আর হতো না আমার। স্কুলে পড়ালেখার ক্ষেত্রেও, রিডিংয়ে, মুখস্থর ক্ষেত্রেও, রচনা এগুলো অনেক সময় মুখস্থ করতে দিত স্যারেরা। তো যখন আমাকে বক্তব্য দিতে বলা হলো, আমি বক্তব্য দিতে গেলাম। শিরোনাম বললাম যে, আজ বিএসসি সিংহা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত, এবং এগুলো বলার পরে আমি আর সে ২-৩ লাইন পড়ার পরে আর কিছু মনে করতে পারছি না। অ্যান্ড যে বিদায়ী শিক্ষার্থী ভাইয়েরা ছিলেন, ভাই বোনেরা, তো তাদের তো দুঃখ পাওয়ার কথা, কিন্তু তারা হাসছিলেন। যদিও হাসিটাই স্বাভাবিক। আমি ওই সময় বলছিলাম, তারপর, এবং ওইটা মাইকে রিপিটেডলি আসছিল, এবং এর ফলে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম সবার হাসি দেখে, এবং স্যার আমার কানে বলছিলেন, এই লাইন বলো, এই লাইন বলে শেষ করে দাও। তো এটা ছিল আমার জীবনে প্রথম একটা বড় ব্যর্থতা। এর আগে বক্তব্য দিয়েছি, এভাবে ভুলে যাইনি। যেহেতু ছোটো ছিলাম, সেটাকে অনেকে মনে রাখিনি, বাট আমি মনে রেখেছি। তো তখন বক্তব্য দিতে গেলে চিন্তা করতাম যে এখন থেকে আমাকে আরও প্রিপারেশন নিতে হবে। অ্যান্ড আমি তার আগে ২-১ দিন আগে থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতাম। তো এর ফলে কী হয়েছে, যখন নিয়মিত আমি প্র্যাকটিস করছি, তো এখন আমি কিন্তু ক্যামেরার সামনে গেলে কোনো স্ক্রিপ্ট ছাড়াও কিছু কথা বলতে পারি। তো এজন্য বিতর্ক অনেক সময় দেখবেন, কিছু বিতর্ক আছে যে বিতর্কে হঠাৎ করে টপিক সিলেক্ট করে দেওয়া হয়, ১০ মিনিট ভাবার সময় দেয়, কিন্তু পরবর্তীতে আপনাকে এই কথা বলতে হয়। তো সেই হিসাব করে আমি বিতর্ক করেছি ৬ বার, এবং ৩ বার দলনেতা হয়েছি, ২ বার দ্বিতীয় বক্তা হয়েছি, এবং ১ বার প্রথম বক্তা হয়েছিলাম। তো দলনেতা হয়ে ২ বার চ্যাম্পিয়ন হয়েছিলাম, বাট ১ বার হচ্ছে হেরেছিলাম, কিন্তু সেরা বক্তা হয়েছিলাম। তো আমার এখন এটা খুবই ভালো লাগে যে কথা বলতে পারাটা প্রতিটা মানুষের দরকার। কারণ এই পৃথিবীতে আপনি বলতে আসলে আপনার কথা বলাটা আপনাকে মানুষের সামনে উপস্থাপন করে। মানে আপনি আসলে কি? আমার নাম তন্ময়। তো আমি তন্ময়, আসলে আমি কি আসলে? এইটা এক্সপ্রেশন যদি নিজে না করতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। সেটা আপনি চাকরি জীবন করেন অথবা যাই কিছু করেন না কেন, পৃথিবীতে কোনো সফল ব্যক্তিকে আপনি দেখবেন না যে মোটেই কথা বলতে পারে না। হ্যাঁ, কিছু থাকবে এক্সেপশনাল, বাট এটা তো হতে পারে না, তাই না? তো আপনাকে চেষ্টা করতে হবে কথা বলতে পারা, এবং এটা আমাদের সবারই চেষ্টা করা উচিত স্কুল লাইফ থেকে, যাতে করে পরবর্তীতে আমরা এটাকে, জড়তাকে দূর করতে পারি। আগে আমি ভুলে গেলে আমার পা কাঁপতো। আমি স্টেজ পর্যন্ত উঠতে গেলে আমার পা কাঁপতো। স্কুলে সবার সামনে শপথ পাঠ করতে গেলে পা কাঁপতো। কিন্তু ভালো লাগা কাজ করতো। একবার বলার পরে মনে হতো, এত মানুষ থাকতে আমি এটা চেষ্টা করছি, এবং যদি পারি। তো এটার পরে ক্লাস 8 এ বক্তব্য দিয়েছি, বিদায়ী ভাইদের বক্তব্য 9 এ দিয়েছি। তারপর হচ্ছে ক্লাস 10 এ নিজেদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি। তারপর কলেজে নবীনবরণে একা বক্তব্য দিয়েছি ৯০০ ছেলেপেলের ভিতরে। অ্যান্ড বিদায় অনুষ্ঠানের সময়ও বক্তব্য দিয়েছি, স্যারেদের বিদায়ে বক্তব্য দিয়েছি। আবার আমি অনার্সে যখন উঠেছি, এখানে এসেছি, অনার্সে তো অনেক ছেলেপেলে, ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম, তো সেখানেও বক্তব্য দিয়েছি। তো এখন কথা হচ্ছে, আমি এটা বোঝানোর জন্য বলছি যে তুমি যদি চেষ্টা করে কোনো কিছুর সাথে লেগে থাকো, বিলিভ করো, তুমি সেই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে, এবং এটা প্রতিটা মানুষকে সেভাবে সৃষ্টি করা। একটা বই আছে, দ্য আলকেমিস্ট বইতে বলা হয়েছে, যখন তুমি কোনো কিছু তোমার মন থেকে চাও, তখন পুরো পৃথিবী সেটা তোমাকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে থাকে। তো এই ষড়যন্ত্রটা আবার খারাপ কিছু নয়, ভালো কিছু। তো তুমি যখন, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে আমরা একটা ক্লাস করেছিলাম, স্যার বলছিলেন যে আমাদের গুড ইনস্টিংক্ট এবং ব্যাড ইনস্টিংক্ট দুইটা জিনিস আছে। যখন যেটার প্রভাব বেশি থাকে, তখন সেই কাজটা আমরা করি। কেউ যখন খারাপ কাজ করে, তার ব্যাড ইনস্টিংক্টটা বেড়ে যায়।
গুড ইনস্ট্যান্টকে হারিয়ে দেয়। তো তুমি যদি তোমার এই জড়তাটাকে হারিয়ে এখন থেকে এটা ভালো লাগে কাজ করতে পারো প্রেজেন্টেশনের প্রতি, আয়নার সামনে গিয়ে কথা বলো। আমার স্যার বলতেন, তুমি যখন বক্তব্য দিবে তখন মনে করবে তোমার সামনে সকল গাছপালা, মানুষ না। তো বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত এখন একটু ভয় ভয় কাজ করে যদি কিছু হয়। তবে এই নেগেটিভ চিন্তাটাকে আমরা যদি দূর করতে পারি, যদি আমরা এটা ভাবি যে আমি যদি বক্তব্য দিতে পারি ভালোভাবে, তাহলে মানুষের সামনে একটা ভালো কৃতিত্ব আমি দেখাতে পারছি। তো যদি তুমি এই চিন্তা করো যে আমি যদি ভুলে যাই তাহলে কি হবে, নেগেটিভ চিন্তা আমাদেরকে নেগেটিভলি পথে নিয়ে যায়। তো নেগেটিভ চিন্তা করা যাবে না, পজিটিভ থিঙ্কিং করতে হবে। অন্যরা তো কথা বলতে পারছে না, তুমি তো তাও পারছো, চেষ্টা করছো, তাই না? তো এই চেষ্টা করাটা অবশ্যই প্রাথমিক লেভেল থেকে শুরু করতে হবে। যখন তোমার ভুল হলেও কেউ কিছু বলবে না, তুমি শুধরানোর সময় পাবে। না হলে হঠাৎ করে তুমি কলেজ লাইফে গিয়ে একটা বক্তব্য দিলে, ভুল করলে, তোমার কনফিডেন্স ইজ জিরো লেভেল হয়ে যাবে কিন্তু। তো ডাউন হয়ে গেলে তখন মানুষের আসলে হয় না। এইগুলো কথা বলার মূল কথা হলো যে বক্তব্য, বিতর্ক, আবৃত্তি, তোমার স্কিলটাকে সামনে প্রদর্শন করা, প্রেজেন্টেশন যাই বলো, এগুলো সব কিছু মানুষ করে তার কনফিডেন্স লেভেলকে বুস্ট আপ করার জন্য। মানুষের সামনে তার নিজস্ব যে ভিতরকার নিহিত যে স্কিলটা, সেটাকে প্রদর্শন করার জন্য। এবং এটা প্রতিটা মানুষের উচিত করা, কারণ এই সমাজে সম্মানটা খুবই ইম্পর্টেন্ট। টাকা ইনকাম তো বিভিন্নভাবেই করা যায়, কিন্তু প্রত্যেকে কিন্তু সব কাজ পারে না। তো সেসব করে কাজ করতে হবে। তো আমি আরেকটা কথা বলি, যেটা করলে তোমাদের আসলে এটার প্রতি একটা ভালোবাসা আসতে পারে। আমি যে কথা বলা শুরু করছিলাম, সেখান থেকে আমি ইউটিউবিং শুরু করেছি। আমার 4-5টা চ্যানেলের আগে বড় করেছি, বিক্রি করেছি, পেজে কাজ করেছি, কার্টুন অ্যানিমেশন করি, কথা বলা লাগে, বিভিন্নভাবে কথা বলতে পারি, অভিনয় করতে পারি। তো এগুলো সব কিছু এটার মাধ্যমে হয়তো সেই স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত অনেক কিছুতে যেতে পারিনি, বাট ট্রাই মেক্স এ ম্যান পারফেক্ট। তো এটা যদি তুমি মাথার ভিতরে গেঁথে রাখতে পারো, তুমি কথা বলতে পারবে। কেন পারবে না? পৃথিবী কি তোমাকে অন্যভাবে দেখবে? তোমার জন্য কি এই সুযোগ নেয়? আমি আগে ভাবতাম যে অন্যরা পারলে আমি কেন পারবো না, যদিও সেটা এখন আর ওইভাবে ভাবতে পারি না। তবে আমার উচিত এগুলো ভাবা। এজন্য আমি এই বিষয়গুলোতে অংশগ্রহণ করি, যাতে নিয়মিত নিজের ভিতরে কনফিডেন্সটাকে আমি বুস্ট আপ করতে পারি। এবং এটা খুবই দরকার। কথা বলার সময় সামনে যারা থাকবে তাদের দিকে তাকাবা, চারদিকে তাকাবা। যখন তুমি একবার প্র্যাকটিস হয়ে যাবে, তখন আর ভয় লাগবে না। তখন কারোর চোখে গিয়ে আটকে যাবে না যে তুমি ভুল করছো, সে কীভাবে দেখছে। তো শুধু স্টেজ পর্যন্ত যেতে একটু পা কাঁপে, মাঝে মাঝে সবারই কাঁপবে এবং ভয় লাগবে, কিন্তু এই জড়তাটাকে তোমাকে দূর করতেই হবে ভাই। যদি কিছু করতে চাও, তুমি চাকরির ইন্টারভিউতে যাবে, তখনও কথা বলা লাগবে। এই কথা বলাটা প্র্যাকটিস যদি তুমি করে রাখতে পারো, কোনোভাবে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারো, তাহলে তুমি টিকে গেছো। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। মানুষ তোমার কনফিডেন্স দেখবে। তুমি গিয়ে বললে আমি তন্ময়, আমি আমার আব্বুর নামই, আমার মায়ের নামই, এরকম করে যদি শুধু তাকিয়ে বলো, আকাশের দিকে তাকিয়ে বলো, হবে না। তোমাকে চিন্তা করতে হবে মানুষ তোমাকে কেন নেবে, সেভাবে নিজেকে সামনে প্রদর্শন করতে হবে। কথা বলার কোয়ালিটি সবাই পায় না, কিন্তু তুমি যদি পারো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি প্রয়োজনে প্রথমে শুরুটা দেখে দেখে বক্তব্য দেওয়া শুরু করো। আয়নার সামনে কথা বলো, গোসল করার আগে আয়নার সামনে দাঁড়িয়ে 10 মিনিট কথা বলো। আমি এখনও কথা বলি, বিভিন্ন বিষয় নিয়ে নিজের সাথে কথা বলি। এবং নিজের সাথে কথা বলাটা এটা খুবই ইম্পর্টেন্ট, সায়েন্টিফিক্যালি প্রুভড একটা বিষয়, যেটা আমাদের কনফিডেন্স লেভেল বুস্ট আপ করে। নিজে কি, এটাকে জানা লাগবে। আইনস্টাইন বলেছেন, নো দাই সেলফ। মানে কি? সরি, আইনস্টাইন না, এটা মেবি সক্রেটিস বলেছেন। তো নো দাই সেলফ মানে নিজেকে চেনো, নিজেকে চেনা লাগবে। সক্রেটিসের ছাত্র ছিলেন কিন্তু প্লেটোর ছাত্র আইনস্টাইন। তো এগুলো আসলে খুবই একটি চমৎকার বিষয়। সব কিছু জানলে কথা বলতে পারবে। তুমি যখন ইংরেজিতে একটা প্যারাগ্রাফ লিখতে চাও, তোমার অবশ্যই ভোকাবুলারি জানা লাগে এবং টেন্স অবশ্যই জানা লাগে, নাহলে তুমি ভাবতে পারবে না। তো আগে বাংলা লাইন আনো, সেটাকে ট্রান্সলেট করো ইংলিশে, এবং তারপরে চিন্তা করো টেন্সটা ঠিক আছে কিনা। হ্যাঁ, দ্যাটস এনাফ। তো এটাই আজকে ভিডিওটা এটাই ছিল, কিভাবে তুমি জড়তা দূর করতে পারো। আমি আমার নিজস্ব যে চিন্তাভাবনা সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। ভুল হলে সেভাবে দেখো, বাট আমি মনে করি এতদিন প্রায় 8-9 বছর যাবৎ চেষ্টা করছি, সেই ক্লাস 5 থেকে। তো তোমরা চেষ্টা করা শুরু করো, যেই ক্লাসে আসো, তোমরা যদি উপরেও হয়ে যাও, আমার বড়ও হও তোমরা অনেকে, তো তারাও স্টার্ট করে দাও, বাসায় স্টার্ট করো নিজে নিজে।
প্রয়োজনে আমার মতো ভিডিও বানাও। ইউটিউবে একটা চ্যানেল খুলে কোনো খরচ হবে না। জাস্ট নিজের মতামত প্রতিদিন শেয়ার করতে থাকো, যেটা তোমার ভালো মনে হয়। তো এটাই আজকের এই ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক করতে পারো, না করলেও সমস্যা নেই। খারাপ লাগলে ডিসলাইক করবে এবং কমেন্ট করে জানাতে পারো কী করলে তোমাদের ভালো হবে, কী কন্টেন্ট আমি আমার চ্যানেলে আপলোড করতে পারি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।